আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা আমাদের কোর্সের তৃতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। আমার সাথে এই মুহূর্তে যারা যুক্ত আছেন একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা আমার সাথে যুক্ত আছেন একটু জানাবেন কথা লেখা সব কিছু ক্লিয়ার আছে কিনা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা সংখ্যা পদ্ধতির তৃতীয় ক্লাস করব। যারা একটু আছি আমাকে একটু জানান কথাটা স্পষ্ট কিনা, লেখাটা স্পষ্ট কিনা। ক্লিয়ার, শুরু করে দিলাম। ওকে, শুরু করি তাহলে, আর অপেক্ষা না করি। আজকের ক্লাসের শুরুতে আমরা যত বড় তত ছোট এই কথাটা উল্লেখ থাকলে সংখ্যা নির্ণয় এই প্রশ্নগুলো দিয়ে শুরু করব। এই প্রশ্নগুলা বিশেষ করে বিসিএস প্রিলি, প্রাইমারি নিবন্ধন সহ বিভিন্ন জবের পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, ঠিক আছে? তো এইগুলো আমরা দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। তো প্রশ্ন 41-এ বলা আছে একটি সংখ্যা 301 থেকে যত বড় 381 থেকে তত ছোট সংখ্যাটি কত। তাহলে এই প্রশ্নগুলোর কিওয়ার্ডগুলো হচ্ছে এরকম যে কম্পেয়ার করা থাকবে, যত বড় তত ছোট এই শব্দগুলা থাকবে প্রশ্নে। তো আমরা এই প্রশ্নগুলো বেসিক নিয়মে করব এবং শর্টকাটে কয়েক সেকেন্ডে কিভাবে সমাধান করতে হয় সেটাও দেখাবো। এই ম্যাথে দুইটা নিয়ম দেখাবো। তো একটা সংখ্যা বের করতে বলছে, ভাই সংখ্যাটা কত আমি তো জানি না, ধরি সংখ্যাটি এক্স। আমি যেহেতু সংখ্যাটি কত জানি না, ধরে নেব সংখ্যাটি এক্স। এখন বলছি কি একটা সংখ্যা, এই একটা সংখ্যাকে আমরা এক্স বলছি। তো একটা সংখ্যা 301 থেকে যতটুকু বড়, কতটুকু বড় আমরা বের করতে পারি। কিভাবে বের করব? ধরেন আপনি আপনার ভাইয়ের থেকে কতটুকু বয়সে বড়, এটা কিভাবে বের করা সম্ভব? আপনার বয়স থেকে আপনার ভাইয়ের বয়স বিয়োগ করলে বের করা সম্ভব। তাহলে এই এক্স সংখ্যাটা 301 থেকে কতটুকু বড় এটা বের করা যায় কিভাবে? এক্স থেকে 301 বিয়োগ করে বের করা যায়, কথা বলেন, তাই না? ধরেন আমি বললাম কি যে আপনার বয়স 25 বছর, আপনার ভাইয়ের বয়স 15 বছর, আপনি কতটুকু বড়? তাহলে আপনি বিয়োগ করবেন, বিয়োগ করে বলবেন যে আপনি 10 বছরের বড়, তাই না? তাহলে বড় হোক ছোট হোক আমরা কিভাবে বের করি? বিয়োগ করে বের করি। তাহলে এক্স সংখ্যাটা 301 থেকে কতটুকু বড় বের করব কিভাবে? এক্স থেকে 301 বিয়োগ করে বের করব। এবার বলছি কি 381 থেকে তত ছোট, মানে এক্স সংখ্যাটা 381 থেকে ছোট হবে। এটা কিভাবে বের করব? 381 থেকে এক্স বিয়োগ করে বের করব। এখন কথাটা হলো যে যতটুকু বড় হবে ঠিক ততটুকু ছোট হবে, দুটো জিনিস সমান, তাই মাঝখানে সমান চিহ্ন দেওয়া যায়। এই লাইনটা বুঝলেই ম্যাথ শেষ। যারা বুঝতে পারে নাই প্রথম থেকে আরেকবার রিপিট করছি। একটা সংখ্যা এক্স, এই সংখ্যাটা 301 থেকে বড় হবে, কতটুকু বড় হবে আমরা বিয়োগ করে বের করব। আবার এই এক্স সংখ্যাটা 381 থেকে ছোট হবে, এটা 381 থেকে বিয়োগ করে বের করব। তাহলে যতটুকু বড় হবে ঠিক ততটুকু ছোট হবে, তাই মাঝখানে সমান চিহ্ন, ঠিক আছে? তাহলে যতটুকু বড় ঠিক ততটুকু ছোট, তাই মাঝখানে সমান চিহ্ন। এখন এক্স, এই মাইনাস এক্স যদি সাইড চেঞ্জ করে এই পাশে চলে আসে প্লাস হয়ে যাবে। এগুলো প্রত্যেক একটা পদ, তাই একটা পদ যদি কোনো পক্ষে চলে যায় মানে পক্ষান্তর করি তখন তার চিহ্নের পরিবর্তন হয়। এটা মাইনাস ছিল এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, আর এটা মাইনাস ছিল এই পাশে গেলে কি প্লাস হয়ে যাবে। তাহলে এক্স আর এক্স যোগ করলে আর 2x, এখানে হবে 682। তাহলে অতএব এক্স এর মানটা কত হবে? 682/2, তার মানে হচ্ছে 341। তাহলে আমাদের সংখ্যাটা হবে 341। এটা হলো বেসিক নিয়ম। এই প্রশ্নগুলা আমরা কয়েক সেকেন্ড সময় করতে পারবো।
টেকনিকটা হচ্ছে প্রশ্নে যদি এরকম যত বড় ঠিক তত ছোট বলা থাকে, প্রশ্নে দুইটা সংখ্যা দেওয়া থাকবে, এই দুটো সংখ্যা যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করবো। টেকনিক্যালি যদি আমরা ম্যাথের অ্যান্সারটা বের করতে চাই, প্রথম সংখ্যা 301, দ্বিতীয় সংখ্যা 381 ভাগ 2 341। তাহলে আমরা শর্টকাটে কয়েক সেকেন্ডে বের করে ফেললাম। বেসিক নিয়মও করতে পারে, শর্টকাটও করতে পারে। ঠিক আছে, একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট। আমরা খেয়াল করব যত বড় তত ছোট এরকম আছে কিনা। তাহলে আমরা সংখ্যাটা কিভাবে বের করব? জাস্ট এই প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করে দিব। 1470 ভাগ 2 তার মানে 735। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই দুইটা বুঝছেন কিনা বলেন। এই টাইপের যে কঠিন প্রশ্ন সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। এখন এটা বুঝছেন কিনা বলেন। বুঝতে পারছি? নেক্সট কোশ্চেনে গেলাম। আপনারা যারা চাকরি পরীক্ষার বিভিন্ন প্রশ্নগুলা অ্যানালাইসিস করবেন, তার মধ্যে এই টাইপের ম্যাথ করতে গেলে এই 43 নম্বর প্রশ্নটা কঠিন মনে হইতে পারে। অর্থাৎ এই টাইপের কঠিন প্রশ্ন 43 নম্বর, সেটা আমরা খুব ভালো করে এখন বোঝার চেষ্টা করবো ঠান্ডা মাথায়। একটি সংখ্যা 560 থেকে যত কম 381 থেকে 3.5 গুণ বেশি, সংখ্যাটি কত? তো আমরা তো ভাই সংখ্যাটা জানি না, সংখ্যাটা ধরে নিব। ধরি সংখ্যাটি এক্স। এবার খেয়াল করতে হবে, একটা সংখ্যা 560 থেকে যত কম, মানে এই এক্স সংখ্যাটা 560 থেকে কম হবে। তাহলে কিভাবে বের করবো? 560 থেকে এক্স বিয়োগ করলে কতটুকু কম বের করতে পারবো, তাই না? 560 থেকে যত কম কোনটা? এই সংখ্যাটা। তাহলে এটা বিয়োগ করে বের করবো। 380 থেকে তার 3.5 গুণ বেশি। এখন এক্স সংখ্যাটা 380 থেকে কতটুকু বড়, এটা কিভাবে বের করতে পারি? এক্স থেকে 380 বিয়োগ করে বের করতে পারি। তাহলে এটা হলো যতটুকু কম যতটুকু বেশি। এখন বলা হয়েছে এই বেশিটা হবে 3.5 গুণ। কার 3.5 গুণ? কমের 3.5 গুণ। এটা হচ্ছে কম, এই যে বাংলায় লিখলাম, এটা হচ্ছে কম, এটা হচ্ছে বেশি। তাহলে আমাকে বলা হয়েছে যত কম হবে 380 থেকে 3.5 গুণ বেশি হবে। মানে এই বেশিটা হচ্ছে কমের 3.5 গুণ, এটা হচ্ছে বেশি, এর বেশিটা হচ্ছে কমের 3.5 গুণ, মানে এখানে 3.5 গুণ হবে। বেশিটা হচ্ছে কমের 3.5 গুণ। আর একবার এই লাইনটা প্রথম থেকে বুঝে আসি। একটা সংখ্যা আমরা এক্স ধরছি, একটা সংখ্যা 560 থেকে কম হবে। একটু এটা ভালো করে বোঝেন। যেমন আমি বললাম কি 50 আর 40, 40 সংখ্যাটা 50 থেকে কতটুকু কম, এটা বিয়োগ করে বের করেন। তাহলে এক্স সংখ্যাটা 560 থেকে কতটুকু কম, এটা বিয়োগ করে বের করবেন, তাই না? এই যে 560 থেকে এক্স বিয়োগ করে বের করলেন, তাহলে কম বের করছেন। এখন বেশি, এক্স সংখ্যাটা 380 থেকে বেশি, তাহলে কতটুকু বেশি, এটা কিভাবে বের করবেন? বিয়োগ করে বের করবেন। এক্সটা আগে হবে, এক্সটা আগে হবে। কেন? এখানে এক্স বড় তাই এক্স আগে, এখানে এক্স ছোট তাই এক্স পরে। তাহলে এটা হলো বেশি, এটা হলো কম, এটা হলো বেশি। এটা হচ্ছে কম, ভালো করে খেলো, এটা হচ্ছে কম, এটা হচ্ছে বেশি। তাহলে এই বেশিটা হবে কমের 3.5 গুণ। আরেকবার খেয়াল করেন, এই সেম জিনিসটা আরেকবার বোঝেন, মানে এইটা বুঝলে আপনার ম্যাথ শেষ। একটা সংখ্যা এক্স, এটা 560 থেকে কম, তাহলে 560 থেকে কতটুকু কম, এটা বিয়োগ করে বের করলাম। 380 থেকে বেশি, তাহলে 380 থেকে কি কতটুকু বেশি, সেটা এক্স থেকে বিয়োগ করে বের করব। মানে এক্স সংখ্যাটা 380 থেকে কতটুকু বড়, এটা বিয়োগ করে বের করলাম। এখন এই বেশিটা হবে 3.5 গুণ। তার 3.5 গুণ মানে কি? কমের 3.5 গুণ। তাহলে বেশিটা হচ্ছে কমের 3.5 গুণ। তাহলে একটা সংখ্যা 560 থেকে যতটুকু কম 380 থেকে 3.5 গুণ বেশি। এই সমীকরণটা বানানোর পরে ম্যাথ শুরু করে দেবো আমরা। এখন এই দশমিক যেহেতু আছে, ক্যালকুলেশন করতে একটু ঝামেলা হতে পারে, এই জন্য যেটা করব 3.5 এর মানে কি, আমরা যদি 7কে 2 দ্বারা ভাগ করি তাহলে 3.5 পাই। তাহলে 3.5 পরিবর্তে এই জিনিসটা নিয়ে আসলে আমার ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে। তাহলে এটাকে লেখা যায় 7/2। একটু বড় প্রশ্ন আর কি, ঠিক আছে?
এবার যদি আমরা ক্যালকুলেশন করি একদম ভেঙে ভেঙে, এটা উপরে আছে, এটা নিচে আছে, এখন আমরা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ যারা পারি না, এক গুণ, এরপর যেটা আমরা করব -9x, 7x আর 2x মিলে কত সংখ্যাটা হবে 520। দুঃখিত, হঠাৎ করে নেট চলে গেছিল। এখন নেট ঠিক আছে কিনা বলেন তো, এই ম্যাটটা আমি আরেকবার করাই দিচ্ছি। এখন নেট ঠিক আছে কিনা, যারা যুক্ত আছেন জানাবেন এখন নেট ঠিক আছে কিনা। এটা আরেকবার করাবো, টেনশনের কোনো কারণ নাই, ঠান্ডা মাথায় খেয়াল করতে হবে। প্রশ্ন মনোযোগ দিয়ে পড়বেন, তারপর ঠান্ডা মাথায় খেয়াল করে কোশ্চেন করবেন যে এইটা বুঝি নাই। 43 নম্বর আমি আরেকবার বোঝাবো, 3-4 বার অলরেডি বোঝানো হয়েছে, আমি আরেকবার বোঝাবো। একটা সংখ্যা 560 থেকে যত কম 380 থেকে তার 3.5 গুণ বেশি, সংখ্যাটা কত? এটা চাইছে প্রশ্নে, তাই না? সংখ্যা আপনি জানেন না, ধরি সংখ্যাটি x, ধরি সংখ্যাটি x। একটা সংখ্যা x ধরার পরে একটা সংখ্যা 560 থেকে যত কম, এটা কিভাবে বের করা যায় ভাই? এটা বিয়োগ করে বের করা যায়। তাহলে 560 থেকে x কতটুকু কম, এটা বিয়োগ করে বের করলাম। 380 থেকে তার 3.5 গুণ বেশি, তাহলে আগে ফার্স্টে বের করি যে সংখ্যাটা 380 থেকে কতটুকু বড়। x সংখ্যাটা 380 থেকে কতটুকু বড়, এটা কিভাবে বের করা সম্ভব? এটা বিয়োগ করে বের করা সম্ভব। এইটা হলো যতটুকু কম, এটা হলো যতটুকু বেশি। এখন 380 থেকে তার 3.5 গুণ বেশি, মানে বেশিটা হচ্ছে তার 3.5 গুণ মানে কমের, তাহলে এই বেশিটা হচ্ছে কমের 3.5 গুণ মানে 3.5, 3.5 মানে কি 3.5। তাহলে এটা হলো বেশি, এটা হলো কম, তাহলে বেশিটা হবে কমের 3.5 গুণ। এবার 3.5, এটা নিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি না জটিল হয়ে যাবে। এই 3.5 এটাকে লেখা যায় কি 7/2, মানে 7কে 2 দ্বারা ভাগ করলে 3.5 হয়, তাহলে 3.5-এর জায়গায় এটা লেখা যায়। আমার ক্যালকুলেশন সুবিধার্থে আমি এটা করছি, ঠিক আছে? এবার এটা উপরে আছে আর 2 নিচে আছে। এবার খেয়াল করুন, আড়াআড়ি গুণ করবো, এই জিনিসটার নিচে কিছু নেই, মানে একটা 1 আছে। এখন 1-এর সাথে এটা গুণ হবে, 2-এর সাথে এটা গুণ হবে। আড়াআড়ি গুণ মানে এরকম করে করতে হয়। তাহলে 1-এর সাথে এটা গুণ করলে এটাই হবে, আর 2-এর সাথে এটা গুণ করলে এটাই হবে। এটা গুণ করি, 3920 2x, এখানে 380 আর 2 গুণ করলে কত হয়, মানে এই 2 x এর সাথে গুণ হবে, 380 সাথে গুণ হবে, তাহলে কত হবে 760 না? এবার যেটা করতে পারি, এই -760 এই পাশে নিয়েছেন, তাহলে প্লাস হয়ে যাবে, আর -7x এই পাশে কি প্লাস হয়ে যাবে, তাহলে যোগ করলে কত হয় 9x। তারপর 9x সমান কত হবে, এটা সাইড চেঞ্জ করে দিলাম, অতএব x এর মানটা কত হবে, এই 9 ভাগ হয়ে যাবে, 9 গুণ আকারে আছে, ভাগ হয়ে যাবে, তাহলে 5×9 = 45 থাকে 1, 9×2 = 18, 2 0, 520 হচ্ছে আনসার। মানে এই টাইপের কঠিন অঙ্ক এইটা, এই লাইনটা বুঝলে এগুলো তো সব যোগ বিয়োগ গুণ ভাগ, লাইন বুঝতে হবে। এইটা, এটা হলো কম, এটা হলো বেশি, তাহলে বেশিটা হচ্ছে তার 3.5 গুণ বেশি, তার মানে কি কমের 380 থেকে কমের 3.5 গুণ বেশি, ব্যাপারটা হচ্ছে এরকম। এখন বলেন এই ম্যাটটা বুঝছেন কিনা? এই ম্যাটটা বুঝলে আমি সামনে চলে যাব। এই ম্যাটটা বুঝছেন কিনা বলেন এখন? এটা বুঝলে আমি নেক্সট কোশ্চেনে চলে যাব। এটা বুঝছেন কিনা বলেন? এবার ভালো করে খেয়াল করেন, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রশ্ন বিসিএস এ আসে, প্রাইমারি, নিবন্ধন, এটিও সকল জবের পরীক্ষায় আসে। মানে এই একটা চ্যাপ্টারে 5টা ক্লাস নিব, কয়টা?
এই 5 ক্লাস করার পর এখানে দেখবেন 90% প্রশ্ন আপনার করা শেষ। কথা ভালো করে খেয়াল করেন, এই এক চ্যাপ্টারে শুধু 5 ক্লাসে দেখবেন আপনার 90% কোশ্চেন শেষ। এবার আমরা বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে এটা ভালো করে খেয়াল করব। বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা, আপনাকে যদি প্রশ্ন করি যে এক অঙ্কের সবচাইতে বড় সংখ্যা কত, আপনি বলেন তো। এক অঙ্কের আমরা জানি অঙ্ক হলো 10টা, 0 1 2 3 4 5 6 7 8 9, 0 সাহায্যকারী অঙ্ক, তাহলে এগুলো হিসাব করে এগুলোর মান আছে। তাহলে এক অঙ্কের সবচাইতে বড় সংখ্যা 9, এটা আমরা জানি। তাহলে এক অঙ্ক বিশিষ্ট সবচাইতে বড় সংখ্যা কি? 9। এবার যদি আপনাকে প্রশ্ন করি 2 অঙ্কের বড় সংখ্যা কত, আপনাকে বলতে হবে যে ভাই 99। কেন? কারণ 99 পরে হলে 100, 100 আর 2 অঙ্কের থাকে না, 3 অঙ্কের হয়ে যায়। তখন আমি বলতে পারি 2 অঙ্কের বড় সংখ্যা 99। এবার যদি 3 অঙ্কের বলি, আপনাকে বলতে হবে 999, কারণ 999 পরের সংখ্যা হলে 1000, 1000 আর 3 অঙ্কের থাকে না, 4 অঙ্কের হয়ে যায়। তাহলে 3 অঙ্কের বড় সংখ্যা 999। তাহলে আমি একটা সিকোয়েন্স দেখতে পাচ্ছি যে বৃহত্তম সংখ্যা সবসময় 9 দ্বারা গঠিত হয়। আরেকবার বলছি, বৃহত্তম সংখ্যা সবসময় 9 দ্বারা গঠিত হয়। তার মানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টা 9, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 5টা 9, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 6টা 9। কথা শেষ। তাহলে বৃহত্তম সংখ্যা কি দ্বারা গঠিত হয়, কথা বলেন? 9 দ্বারা গঠিত হয়। এবার ক্ষুদ্রতম সংখ্যা আসি। 0 তো সাহায্যকারী অঙ্ক, প্রথম ক্লাসে বুঝেছি। তাহলে এগুলো হলো মান আছে, এগুলো হিসাব করেন। এক অঙ্কের সবচাইতে ছোট সংখ্যা কি, আপনাকে বলতে হবে 1। সবচেয়ে ছোট সংখ্যা কি? 1। এবার যদি বলি 2 অঙ্কের ছোট সংখ্যা, মানে 2টা ডিজিট থাকবে এরকম ছোট সংখ্যা কত, আপনাকে বলতে হবে 10। প্রশ্ন করতে পারেন যে ভাই কেন 10? জবাবটা কি? 10-এর ছোট হইলো 9, 9 কি 2 অঙ্কের থাকে? 1 অঙ্কের। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট ছোট সংখ্যা হচ্ছে 10। এবার 3 অঙ্কের যদি বলি, আপনাকে বলতে হবে 100, কারণ 100-এর ছোট হলো 99, 99 আর 3 অঙ্কের থাকে না, 2 অঙ্কের হয়ে যায়। তার মানে আমরা বুঝে গেলাম ক্ষুদ্রতম সংখ্যা কি হয়। ক্ষুদ্রতম সংখ্যা 1-0 দ্বারা গঠিত হয়। ক্ষুদ্রতম সংখ্যা কি হয়? 1-0 দ্বারা গঠিত হয়। বুঝতে পারছি? যদি বলি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আপনাকে বলতে হবে 1 দিয়ে 3টে 0। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে 4টা 0। তাহলে আমাদের ফাইনাল সামারিটা হলো এরকম যে বৃহত্তম সংখ্যা 9 দ্বারা গঠিত হবে আর ক্ষুদ্রতম সংখ্যা 1-0 দ্বারা গঠিত হবে। এই 4টা যদি আমরা বুঝে থাকি, আমরা ম্যাথ শুরু করতে পারি। 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি? 3টা 9। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? 1 দিয়ে 2টা 0 মানে 100। এই যে দেখেন 3টা করে অঙ্ক। এখন পার্থক্য মানে বিয়োগ করতে বলছে। 899 আনসার। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? 1 দিয়ে 4টা 0 হবে, এই যে এটা। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি? 4টা 9। এবার অন্তর মানে বিয়োগ করেন, তাই না? ভালো করে খেয়াল করেন, অন্তর মানে কি? বিয়োগ করেন। নর্মালি আমরা বিয়োগ করে ফেলতেছি। এখানে আসতেছে কত? 1। তাহলে অ্যান্সার হচ্ছে 1। 10,000 থেকে 9,999 বিয়োগ করলে কি হয়ে যায়? 1 থাকে। তাহলে এই প্রশ্নগুলা পরীক্ষায় আসে। এখন বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা আর একটা টাইপের প্রশ্ন আছে, সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। এমন কেউ আছেন যে এগুলো বোঝেন নাই? না বুঝলে আমাকে কোয়েশ্চেন করতে পারেন, বুঝলে একটু ডান লেখেন। বুঝলে ডান লেখেন আর না বুঝলে কোয়েশ্চেন করেন। সহজ, এগুলো বোঝার কথা। তারপরও এই প্রশ্নের সাথে এই প্রশ্নগুলোর ডিফারেন্সটা কি? এখানে আপনাকে বলে দিছি 3 অঙ্কের, মানে অঙ্ক দিয়ে দিই নাই, 3টা 4টা বলে দিছি। বাট এখানে আমি ডিজিট মানে অঙ্ক দিয়ে দিব। তাহলে অঙ্ক দিলে একরকম, না দিলে একরকম। 47 নম্বর প্রশ্নে বলা আছে 0 1 2 3
দ্বারা 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল। 4টা ক্রমিক ডিজিট 0 1 2 3, 4টা ক্রমিক ডিজিট দেয়া আছে। এরকম যদি ক্রমিক ডিজিট দেওয়া থাকে তাহলে কিভাবে করে আমরা বৃহত্তম সংখ্যা গঠন করব, কিভাবে করে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করবো একটু চেক করে দেখি। বৃহত্তম সংখ্যা গঠন করার জন্য আমরা বড় থেকে ছোট সাজাবো। কি বলছি বলেন তো? বড় থেকে ছোট। উল্টোভাবে লেখেন 3 2 1 0। তাহলে যদি এরকম ক্রমিক ডিজিট দিয়ে দেয় বৃহত্তম সংখ্যা গঠন করার জন্য জাস্ট আমরা উল্টা করে লিখে দিব, অর্থাৎ বড় থেকে ছোট সাজাবো। যে উল্টা করে লিখে দিলাম, বড় সংখ্যা গঠিত হয়ে গেছে। তাহলে যেহেতু আমরা বড় সংখ্যার ক্ষেত্রে বড় থেকে ছোট সাজাইছি, তাহলে ছোট সংখ্যার ক্ষেত্রে কি ছোট থেকে বড় হবে, এটাই স্বাভাবিক। তাহলে ছোট থেকে বড় আমি সাজাই। তাহলে এখন ছোট থেকে বড় সাজালে কি হয়? 0 1 2 3। আমরা জানি কোনো সংখ্যার সামনে যদি শূন্য থাকে তার কোনো ভ্যালু নেই। তাহলে শূন্যটা যখন সামনে পড়ে গেল, এটা আর 4 অঙ্কের সংখ্যা থাকলো না, এটা 3 অঙ্কের সংখ্যা হয়ে গেল। তাহলে যদি এরকম শূন্য থাকে তাহলে ছোট থেকে বড় আমরা ঠিকই সাজাবো, বাট শূন্যকে আমরা সামনে দিব না, শূন্যকে এক ঘর পরে দিব। যেহেতু 4 অঙ্কের সংখ্যা লাগবে, শূন্যকে সামনে দিলে সেটা 3 অঙ্কের হয়ে যাচ্ছে। তাহলে কি করব? 1 দিব, তারপর 0, তারপর 2, তারপর 3। মানে অবশ্যই আমরা ছোট থেকে বড় সাজাবো, বাট শূন্যকে আমরা কখনোই সামনে বসাবো না। এবার কি করতে বলছে? বিয়োগ করতে বলছে। এবার কি নর্মালি আমরা বিয়োগ করে ফেলবো। ঠিক আছে? তাহলে কত? 7 8, এখান থেকে 1 2, 2187 হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি? যারা ওইটা বুঝি না এটা খেয়াল করেন, এখানে 5টা ডিজিট দেওয়া আছে, 1 0 1 2 3 4, 5টা ডিজিট। তাহলে আমরা আগে বড় সংখ্যা বানাই, জাস্ট বড় থেকে ছোট সাজাবো। 4 3 2 1 0। ছোট সংখ্যা বাড়ানোর সময় অবশ্যই ছোট থেকে বড় লিখবো, বাট শূন্যটা আগে দিব না, শূন্যটা একবার পরে দিব। তাহলে 1 আগে, 0 পরে, তারপর 2 3 4। এবার যোগ করেন 4 4 4 3 5, 53,444। অ্যান্সার শেষ। এই পর্যন্ত বুঝছি কিনা? এই পর্যন্ত বুঝতে পারছে কিনা বলেন? ক্লিয়ার কিনা? যাদের নেট সমস্যা হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে, ধৈর্য ধরেন, সব হবে। ক্লাস রেকর্ড থাকে, এক কথা 5 বার শুনবেন। না বুঝলে আমাকে বলবেন যে ভাই বুঝি নাই। গত ক্লাসে ক্রমিক সংখ্যা জিনিসটা কি আমরা এটা বুঝাইছি। ক্রমিক সংখ্যা হলো নির্দিষ্ট ক্রমে সাজানো থাকে। ক্রমিক পরপর একই কথা। পরপর কয়েকটি সংখ্যার গুণফল দেয়া থাকবে, যোগফল বের করতে বলবে। তো 3টি ক্রমিক সংখ্যার গুণফল দেওয়া আছে, যোগফল বের করতে বলছে। তো আমরা গুণফল থেকে তো ভাই আর সরাসরি যোগফল বের করতে পারবো না, কারণ কাহিনীটা হচ্ছে আমরা যদি গুণফল থেকে যোগফল বের করতে চাই, আমাকে যেটা করতে হবে ওই 3টে সংখ্যা আগে খুঁজতে হবে, যে সংখ্যাগুলো কারা। ওই 3টে সংখ্যা খুঁজে তারপর আমি ম্যাথ করতে পারবো, তাই না? তাহলে এরকম যদি গুণফল দিয়া যোগফল চাই, সহজ উপায় কি? সহজ উপায় হচ্ছে এই যে গুণফলটা দেয়া থাকবে তাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আর একবার বলছি, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এর মিনিংটা কি? মিনিংটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ করে আসতে হবে। 1 দিয়ে সব সংখ্যাকে ভাগ যায়, বাদ দেন, 2 দিয়ে শুরু করি। 2 দিয়ে ভাগ করলে 30, 2 দিয়ে ভাগ করলে 15, 15কে 2 দিয়ে যায় না, 3 দিয়ে ট্রাই করেন, এরপর আর যায় না। এইগুলোকে কান ধরে এখানে নিয়ে আসেন। 2 যোগ 2 যোগ, সরি যোগ তো না, মানে গুণ। এগুলো তো উৎপাদক, উৎপাদকগুলো আমরা গুণ আকারে লিখলাম। এখন আপনার সংখ্যা কয়টা? 3টা, বাট সংখ্যা আসছে কয়টা? 4টা। মানে এগুলো গুণ করে দেখেন 60ই হয়, মানে 60কে আমরা বাড়াইছি, সোজা কথা। এখন আমার সংখ্যা 3টা, আইসা গেছে 4টা। এরকম যদি হয় তখন নিয়মটা হচ্ছে বাম থেকে ডানে জোড়া বানাবো। এটা আমার বাম সাইড, এটা ডান সাইড। তাহলে বাম থেকে ডানে জোড়া বানাবো। 2 আর 2 জোড়া বানান, 2 আর 2 গুণ করলে হয় 4। তাহলে এখানে 1টা 2টা 3টা সংখ্যা হয়ে গেছে, আর জোড়া বানানোর প্রয়োজন নাই। অনেকের মনে কোশ্চেন থাকবে যে আমি কয়টা জোড়া বানাবো, ডিপেন্ড করে কয়টা সংখ্যা লাগবে। 4টা সংখ্যা ছিল, 3টা বানাবো, তার মানে 1 জোড়া বানাইলি শেষ। তাহলে আলটিমেটলি আমি সংখ্যা 3টা পেয়ে গেছি। 4, এই যে 3 লেখেন, 3 4 5, এগুলো গুণ করে দেখেন।
এই 3 5 15, 4 15 60 হয় কিনা। তাহলে তিনটা সংখ্যা আমাদের জানা ছিল না, খুঁজে বের করছি। এবার যোগ করেন, অ্যান্সার শেষ, 12। এই দেখেন তিনটা ক্রমিক সংখ্যা হয়ে গেছে। যারা বুঝি নাই, গুণফলটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, এই উৎপাদকগুলো থেকে আমার প্রয়োজন বোধে আমি সংখ্যা খুঁজে নিব। 4টা সংখ্যা ছিল, 3টা বানাই ম্যাথ শেষ করে দিছি। 50 নম্বরে আসেন, যারা এটা বুঝেন এটা খেয়াল করেন। পরপর 3টা সংখ্যার গুণফল, পরপর মানে ক্রমিক। 120 হলে যোগফল কত? তাহলে 120 কে ভাঙান, 2 দিয়ে ভাগ করলে 15, 15কে 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়। এবার কি পাইছি? 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 5। এখন কথাটা হলো, আমার সংখ্যা লাগবে 3টা, আমার সংখ্যা আসছে 5টা। তাহলে আমি কি বাম থেকে ডানে জোড়া বানাবো? 1 জোড়া বানালাম, 2 গুণে 4। তাহলে আমার এক সংখ্যা থাকতেছে কয়টা? 1টা 2টা 3টা 4টা, আমার লাগবে 3টা, এখন হয়েছে 4টা, আরো 1 জোড়া বানাইতে হবে, 3 গুণে 6। তাহলে এবার দেখেন সংখ্যাগুলো পেয়ে গেছেন আপনি, 4 5 6, এগুলো গুণ করলে 120 হয়। এবার যোগ করে দেন, খুব সহজ নিয়ম এটা, বুঝছে কিনা? এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? বোঝা যাচ্ছে? কথা বোঝা যায়? 5কে ভাগ করবো কিভাবে? 5কে কি ভাগ যায় নিঃশেষে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়? 5 তো মৌলিক সংখ্যা। আপনি 5কে কিভাবে ভাগ করতে পারেন? লিখতে পারেন যে 5 1 কে 5, তাই না? তাহলে আলটিমেটলি 5কে ভাগ করলে 5ই থাকতেছে। ওরে ভাই, 5 দিয়ে যখন ভাগ করতেছেন, ধরেন ভাগ করলাম, আপনার কথা অনুযায়ী ভাগ করলাম, ঠিক আছে, তাহলে ওই 1 থাকা যে কথা না থাকে একই কথা। তাহলে 5কে তো এই 5ই থাকতেছে, সেই 5ই থাকবে। 1 কি কোনো কাউন্ট হবে? আপনার প্রশ্ন ঠিক আছে, খুব সুন্দর প্রশ্ন। 5কে 5 দিয়ে ভাগ করলে তো এই 5ই থাকতেছে, তাহলে আলটিমেটলি একই কথা। বুঝতে পারছি? এরকম প্রশ্ন হইলেই হয়, প্রশ্ন হওয়া উচিত। এতক্ষণ কি করছি বলেন তো? এতক্ষণ গুণফল দেওয়া ছিল, যোগফল বের করছি। যোগফল দেওয়া থাকবে, গুণফল বের করব। কম্পেয়ার করে করে ম্যাথ পড়তে হবে, কম্পেয়ার। কয়েকটি ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া থাকবে, গুণফল বের করতে হবে। আমি এখানে একটু শিটের বাইরে একটা নিয়মে করাই, 2 নিয়মে আমি ম্যাথগুলো করাই দিচ্ছি, যেহেতু সময় আছে। এক্স ধরে করা যাবে। 3টা ক্রমিক সংখ্যা। তো ক্রমিক সংখ্যাগুলো মানে কি? যেরকম স্টিল 1 2 3 4 এরকম করে সেলই থাকবে। তো 3টা ক্রমিক সংখ্যার কথা বলছে, আমরা তো 3টা ক্রমিক সংখ্যা ভাই জানি না, ধরে নেই। তাহলে প্রথম সংখ্যাটা যদি এক্স ধরি, পরের সংখ্যাটা হবে x+1, পরেরটা হবে x+2, কারণ ক্রমিক সংখ্যা 1 করে করে বৃদ্ধি পায়। প্রথমটা যদি এক্স হয়, তাহলে এক্স যদি ধরেন 1 হয়, 1 থেকে 2 কীভাবে পাবেন? 1 যোগ করলে। 1 থেকে 3 কীভাবে পাবেন? 2 যোগ করলে। তাহলে যখন আপনি ক্রমিক সংখ্যা ধরে নেবেন, তখন কি হবে? প্রথম সংখ্যাটা এক্স ধরলে পরেরটা হবে x+1, পরেরটা হবে x+2, 1 করে করে বাড়বে, পরেরটা x+3 এরকম হবে। তাহলে 3টা ক্রমিক সংখ্যা আমি ধরে নিলাম, এক্স, x+1, x+2। এবার প্রশ্নে বলছে কি, প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্নে বলছে কি, এই 3টা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে 33 হবে। এটা কোশ্চেনে বলছে, আমি কিন্তু বলি নাই। 3x, x যোগ করলে 3x, 3। তাহলে 3x সমান হচ্ছে, এই 3 বিয়োগ হয়ে যাবে, 3x সমান হচ্ছে 30। x সমান কত? 30কে 3 দ্বারা ভাগ করলে 10। তাহলে মানে প্রথম সংখ্যাটা আসছে আমাদের 10, পরের সংখ্যাটা হবে 10 আর 1 11, পরের সংখ্যাটা হবে 10 আর 2 12। তার মানে 3টা ক্রমিক সংখ্যা 10 11 12। এবার গুণ করে দেন, 10 11 12। 10 11 12 যদি আমরা গুণ করি, 110 আর 12 গুণ করলে, 110 আর 12 গুণ করি আমরা, 110 আর 12, 2 0 0 2 1 2 2 1 2, 1 0 0 1 1 1320। অ্যান্সার শেষ। এটা আমি একটা আলাদা একটা নিয়ম দেখাইলাম, যাদের ভালো করে শেখার ইচ্ছা সেটা শিখতে পারেন, এক্স ধরে কিভাবে সমাধান করতে হয়। এখন প্রশ্ন করতে পারেন যে তাহলে আগের ম্যাথে এক্স ধরে কেন সমাধান করেন না? কারণ তখন গুণফল ছিল, এগুলো যদি গুণ করি আমার ম্যাথ অনেক বিশাল হয়ে যাবে, অত ঝামেলায় যাবো না, থেকেই খেয়েই আমি
আগের ম্যাথগুলো এক্স ধরে করাইনি, আর এখানে যদি যোগফল তাহলে আমার ঝামেলা লাগবে না, তো এক্স ধরে করাইছি, কাহিনী শেষ। তাহলে এক্স ধরে যারা বুঝি নাই, তিনটা ক্রমিক সংখ্যা ধরে নিব, তিনটা ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে, এক্স এর মানটা বের করে সংখ্যা তিনটা বের করে গুণ করে দিব। এটা হলো একটা নিয়ম, বাট আমাদের পারফেক্ট যে নিয়মটা, পরীক্ষার জন্য যেটা পারফেক্ট, সেটা আমি এখন দেখাবো। এই নিয়মটা চাইলে কেউ লিখে রাখতে পারেন, না শিখলেও দরকার নেই, আমি অন্য একটা নিয়ম দেখাবো। তিনটা ক্রমিক সংখ্যা দেওয়া আছে, তিনটা ক্রমিক সংখ্যা দেওয়া বলতে তিনটা ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে, গুণফল চাইছে। তো আমাদের তিনটা সংখ্যা খুঁজতে হবে, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। তো যোগফল দেওয়া আছে, আমরা সবসময় গড় বের করবো। কি বের করবো? গড়। তো তিনটা সংখ্যার যোগফল 33 হলে গড় করতে হবে, যোগফলকে 3 দ্বারা ভাগ করলে 11 গড়। এই গড় হবে মাঝের সংখ্যা, গড় হবে সংখ্যাগুলার মাঝের সংখ্যা। তাহলে 11 মাঝের সংখ্যা, 11-র আগে কি হয়? 10, 11-র পরে কি হয়? 12। তাহলে তিনটা সংখ্যা পেয়ে গেছেন, এবার গুণ করে দেন, 1320। এটা সহজ না? এমসিকিউ পরীক্ষার জন্য সহজ না? কি করবেন? তিনটা সংখ্যার কথা বলছে, তিনটা সংখ্যা নিলাম, গড় বের করবো, গড় হবে মাঝের সংখ্যা। পাঁচটা ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে, প্রথম ও শেষ সংখ্যার গুণফল। পাঁচটা সংখ্যা, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, চতুর্থ সংখ্যা, পঞ্চম সংখ্যা। এখন গড় বের করি আমরা। পাঁচটা সংখ্যার যোগফল 100 হলে 5 দ্বারা ভাগ করলে 20 হচ্ছে গড়, তাহলে মাঝখানে হবে কি? 20। এর আগের সংখ্যা কি হবে? 19। 19-এর আগে কি হবে? 18। 20-এর পরের সংখ্যা কি? 21। 21-এর পরে কি? 22। এটা আমি কিভাবে বুঝতেছি? যেহেতু ক্রমিক বসে সিরিয়ালি, মাঝখানে 20 থাকলে এর আগে হবে 19 আর 18, এর পরে হবে 21 আর 22। এবার বলছি কি? প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা গুণ করতে। তাহলে প্রথম সংখ্যা হলো 18, শেষ সংখ্যা হলো 22, তাহলে 18 আর 22 গুণ করতে হবে। আমরা যদি গুণ করি, 17, 2 1 2 1 2 1 2 2 1 2, 396। শেষ, অ্যান্সার শেষ। এই পর্যন্ত বুঝছে কিনা বলেন? এটা হচ্ছে এমসিকিউর জন্য পারফেক্ট। আর কেউ যদি এক্স ধরে, অনেকে আবার এক্স ধরে ম্যাথ করতে অনেকের ভালো লাগে, তারা এইভাবে করতে পারে, আপনার ইচ্ছা। এটা সময় কম লাগবে, এটা সময় বেশি লাগবে। এই একটা ম্যাথের বিভিন্ন নিয়ম থাকতে পারে, যতটুকু সম্ভব চেষ্টা করবো বিভিন্ন নিয়ম শেখানোর জন্য। আমার সব শিখতে গেলেও ঝামেলা। কোনো কোশ্চেন আছে? ওকে, এখন যে ম্যাথগুলো দেখবো মারাত্মক ইম্পর্টেন্ট, বেসিক শর্টকাট দুইটাই দেখাই দেবো। এগুলো কয়েক সেকেন্ডে কিভাবে সমাধান করবেন তা তো আছেই। এই ম্যাথ করতে আমাদের সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে। 54, 55 এগুলো আমরা 10 সেকেন্ডে করবো, বাট সেটা পরে আগে বেসিক শিখি। আপনার তো শর্টকাট মনে নাও থাকতে পারে, পরীক্ষা দিলে আপনি শর্টকাট কি বলে দিতে পারেন। তাহলে আমরা কি করব? বেসিক আগে শিখে তারপর শর্টকাট, কারণ শর্টকাটে সব ম্যাথ হয় না। আপনাদের তো ক্লাস রুটিন বলে দিছে অনেকবারই যে শনি সোম বুধ রাত 9টা 30 থেকে 11টা পর্যন্ত ক্লাস হবে। আচ্ছা, পরপর কয়েকটি জোড় সংখ্যার প্রথম কয়েকটি সংখ্যার যোগফল দেওয়া থাকবে, শেষ কয়েকটা বের করতে বলবে। পরপর মানে ক্রমিক, তাহলে 6টা সংখ্যার মানে 3টা দেওয়া থাকবে আর 3টা বের করতে হবে। আবার 10টার মধ্যে 5টা দেওয়া থাকবে আর 5টা বের করতে হবে। মানে অর্ধেকের যোগফল দেওয়া থাকবে, বাকি অর্ধেকের আমাদের বের করতে হবে, এরকম প্রশ্ন আর কি। তো যাই হোক, শুরু করে দেই। এখানে আগে এক্স ধরে আমরা শিখি। 6টা পরপর মানে ক্রমিক সংখ্যা। তো 6টা সংখ্যা আমরা জানি না, ধরে নিব। প্রথম সংখ্যাটা এক্স, পরের সংখ্যাটা x+1, পরের সংখ্যাটা x+2, x+3, x+4, x+5। 6টা সংখ্যা ধরে নিয়েছি, 1 2 3 4 5 6। এগুলো কেন ধরলাম? এক করে করে বাড়ে, ক্রমিক সংখ্যা বলতে এক করে করে বাড়ে। এবার প্রথম তিনটা সংখ্যার যোগফল 27, তাহলে এইটা তিনটা যোগ করেন। তাহলে প্রশ্ন মতে এই প্রথম তিনটা সংখ্যার যোগফল কি? 27। x তিনটা যদি যোগ করি 3x, 2 এর 3, এই 3 এই পাশে বিয়োগ হবে, এই 3 ভাগ হয়ে যাবে 8। x এর মানটা বের করে ফেলছি। এখন চাইছে কি শেষ তিনটার যোগফল। প্রশ্ন চাইছে শেষ তিনটা যোগফল, শেষ তিনটা যোগ করেন। আপনারা কাজ করতে পারেন, এক্স এর মানটা এখানে বসে সংখ্যা তিনটা বের করে যোগ করতে পারেন, বা একেবারে করতে পারেন, আপনার ইচ্ছা। একেবারে করলে সহজ লাগবে, সময় কম লাগবে। এক্স যোগ করলে 3x, 4 3 7, 7 5 12। এখন আমরা এক্স এর মানটা বসাই দিব, মানে আমাদের তো এই শেষ তিনটা সংখ্যার যোগফল চাইছে না, এখানে এক্স এর মানটা বসাই দেব। 36 হচ্ছে অ্যান্সার। এখন ভালো করে খেয়াল করবেন, এটা হলো বেসিক নিয়ম।
তো বেসিক নিয়ম যখন আমরা শিখছি, এখন শর্টকাট শেখা লাগবে। ঠিক আছে, শর্টকাট কিভাবে শিখবো? যদি এরকম জোর সংখ্যক মানে 6টা 10টা 12টা এরকম যদি থাকে, অর্ধেকের যোগফল দিয়ে যদি বাকি অর্ধেকের যোগফল বের করতে বলে, টেকনিকটা হচ্ছে প্রথম সংখ্যাগুলোর যোগফল কয়টা 27 দেওয়া আছে, যে কয়টার যোগফল বের করতে হবে তার স্কোয়ার। কয়টার যোগফল আছে 3টা, তাহলে 3-এর উপরে স্কোয়ার। অ্যান্সার শেষ। যারা টেকনিকটা বুঝি নাই, প্রথম অর্ধেকের যোগফল দেয়া আছে, তার সাথে যে কয়টার যোগফল চাইবে তার স্কোয়ার, 3টা আছে 3-এর স্কোয়ার। যেমন আমরা যদি 56 নম্বর কোশ্চেনটা করি, পরপর 10টি সংখ্যার প্রথম 5টার যোগফল দেওয়া আছে, শেষ 5টার মানে অর্ধেকের দেওয়া আছে, বাকি অর্ধেকের বের করতে হবে। তাহলে যোগফল প্রথমে দেওয়া আছে 560, এর সাথে কি হবে, কয়টার যোগফল আছে 5টা, তাহলে 5-এর উপরে স্কোয়ার। ডান কিনা বলেন? এই পর্যন্ত বুঝছি কিনা? এই পর্যন্ত বুঝছি কিনা? এই পর্যন্ত বুঝলে আমি নেক্সট কোশ্চেনে যাব। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখব, যে শর্ত অনুযায়ী সমীকরণ সাজাইয়া সংখ্যা নির্ণয়। যদি এগুলা বীজগণিতের ক্ষেত্রে করাইলে ভালো হয়, তারপরও সংখ্যা পদ্ধতির মধ্যে পড়ে বিদে আমরা এখানেই করাই যাই। এটা করলে সামনের কিছু ক্লাস করতে আপনার সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। যাই হোক, আমরা সমীকরণ সমাধান করে বাস্তবে অনেক সমস্যা সমাধান করতে পারি। কোনো যদি শর্ত দেওয়া থাকে, সেই শর্ত অনুযায়ী সমীকরণ ডেভেলপ করে ম্যাথ করা যায়। তো সেই মানে যে যত বেশি সমীকরণ বানাইতে পারবে, সে তত বেশি ম্যাথ ভালো পারবে। আননোন যে কোনো ম্যাথ হইতে পারে, মানে একটা ম্যাথে যদি কন্ডিশন থাকে, শর্ত থাকে, তাহলে ওই ম্যাথ মানে আপনি যদি জীবনে না করে যান, তাও আপনি সমীকরণে যদি ভালো হন তাহলে করতে পারবেন। তো এরকম করে আমরা ছোট ছোট ম্যাথ দিয়ে শুরু করি। একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটা কত? সংখ্যাটা আপনি জানেন না, ধরেন সংখ্যাটি এক্স। এখন একটা সংখ্যা এক ধরছেন, একটা সংখ্যার 3 গুণ মানে কি? একটা সংখ্যা যদি এক্স হয়, 3 গুণ মানে 3x, দ্বিগুণ মানে 2x। তাহলে একটা সংখ্যার 3 গুণ নিলাম, দ্বিগুণ নিলাম, এই 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হবে। আর একবার এই লাইনটা বুঝুন। একটা সংখ্যা আমরা এক ধরছি, এর 3 গুণ মানে 3x, এর দ্বিগুণ মানে 2x, 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হবে। তাহলে এখান থেকে 3x আর 2x যোগ করলে হচ্ছে 5x সমান 90। এক্স এর মানটা কত হবে? এই 5 গুণাকার আছে, ভাগ হয়ে যাবে, 18 হচ্ছে অ্যান্সার। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফলটি সংখ্যা থেকে 7 বেশি? তো সংখ্যাটা আমরা জানি না, ধরি সংখ্যাটি এক্স। তো একটা সংখ্যা এক্স ধরলাম, একটা সংখ্যার দ্বিগুণ মানে 2x, দ্বিগুণের সাথে 3 যোগ করলাম। তো দ্বিগুণের সাথে 3 যোগ করলে একটা যোগফল, এই যোগফল হচ্ছে সংখ্যাটা থেকে 7 বেশি, সংখ্যাটা এক্স এর থেকে 7 বেশি মানে 7 যোগ। আরেকবার, একটা সংখ্যা এক্স ধরছে, একটা সংখ্যার দ্বিগুণ মানে 2x, এর সাথে 3 যোগ করলে একটা যোগফল, এই যোগফলটা হচ্ছে সংখ্যাটা থেকে 7 বেশি মানে 7 যোগ। একটা সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল হবে সংখ্যাটা থেকে 7 বেশি। খুবই ছোট প্রশ্ন, 3 বিয়োগ হয়ে যাবে, অ্যান্সার শেষ। ডান কিনা? বুঝতে পারছি? এবার 59 খুব ভালো করে বুঝবেন। কোন সংখ্যার অর্ধেকের সঙ্গে 6 যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে 21 বিয়োগ করলে একই ফল পাওয়া যায়, সংখ্যাটি কত? একজন শেষের লাইনটা বোঝেন নাই, মানে 58 নাম্বার এখনো বোঝেন নাই। একটা সংখ্যা তো আমরা জানি না,
সংখ্যাটা আমরা এক্স ধরছি, তাই না? সংখ্যাটা কি ধরছি আমরা? এক্স ধরছি। তো এখন বলছে এই কোন সংখ্যাটা এক্স না, কোন সংখ্যার দ্বিগুণ। তাহলে কোন সংখ্যা যদি এক্স হয়, এর দ্বিগুণ মানে 2x। এর সাথে 3 যোগ করতে বলছে, 3 যোগ করলেন। যোগ করার পরে যোগফলটা হবে সংখ্যাটি থেকে 7 বেশি, মানে 7 যোগ, অর্থাৎ এই যোগফলটা হবে সংখ্যাটি থেকে 7 বেশি। এবার ভাই এই এক্স এই পাশে পজিটিভ আছে, প্লাস, সে সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে। এই 3 এই পাশে কি প্লাস আছে, এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। 2x থেকে যদি একটা এক্স বিয়োগ করি, একটা এক্স থাকবে। 7 থেকে 3 বিয়োগ করলে 4 থাকবে। এখন বলেন কোনটা বোঝেন? 2 লাইনের ম্যাথ। তো বেশি হলে প্লাস হবে না? যেমন আপনি বললেন কি যে আপনার বন্ধুর থেকে আপনার 100 টাকা বেশি আছে, তাহলে আপনার 100 যোগ হবে, আর কম হলে বিয়োগ হবে। আচ্ছা 59 খেয়াল করেন। কোন সংখ্যার অর্ধেকের সঙ্গে 6 যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে 21 বিয়োগ করলে একই ফল বা উত্তর পাওয়া যায়? সংখ্যাটি কত? সংখ্যাটি আমরা জানি না, ধরি সংখ্যাটি এক্স। তাহলে কোন সংখ্যার অর্ধেক, কোন সংখ্যা যদি এক্স হয়, কোন সংখ্যার অর্ধেক, কোন সংখ্যা যদি এক্স হয়, তাহলে কোন সংখ্যার অর্ধেক মানে এক্স এর অর্ধেক। তাহলে এক্স এর অর্ধেক মানে কি? 2 দ্বারা ভাগ। এটা আবার অনেকে যদি না বলেন, বুঝাই বলি। দেন আপনার কাছে 100 টাকা আছে, অর্ধেক করলে আপনি কি করবেন? 2 দ্বারা ভাগ করে 50 টাকা বানাবেন। তাহলে এক্স একটা সংখ্যা, এটাকে অর্ধেক করলে 2 দ্বারা ভাগ করতে হবে। এর সঙ্গে 6 যোগ করতে বলছে, করলাম। তো এর সাথে 6 যোগ করলে একটা ফলাফল তো আছে আমাদের, কত আছে আমি জানি না, বাট আছে তো, থাকলো, ওর মধ্যে থাকলো। এবার দ্বিতীয় শর্ত, সংখ্যাটির দ্বিগুণ। একটা সংখ্যা যদি এক্স হয়, আর দ্বিগুণ মানে 2x। এখান থেকে 21 বিয়োগ করব। আমি এইখানে যে ফলাফল পাবো, এইখানে একই ফলাফল পাবো। মানে এই জিনিসটা ক্যালকুলেশন করলে যা হবে, এই জিনিসটা ক্যালকুলেশন করলে একই আসবে। দুইটা সাইডের ফলাফল যেহেতু সমান, মাঝখানে সমান চিহ্ন দেওয়া যায়। যারা বুঝি না, আর একবার বুঝিয়ে বলি। একটা সংখ্যা আমরা এক্স ধরছি, এক সংখ্যার অর্ধেক মানে এক্স এর অর্ধেক। 6 যোগ করলাম, একটা ফলাফল পাবো সংখ্যাটার দ্বিগুণ মানে 2x। দ্বিগুণ থেকে 21 বিয়োগ করলে একই ফলাফল পাবো। মানে এইখানে যে অ্যান্সারটা পাবো, এখানে একই অ্যান্সার পাবো, তাই সমান চিহ্ন দেওয়া যায়। এবার আমরা যোগ বিয়োগ ক্যালকুলেশন করে ফেলবো। তো এখানে যোগ করেন 2 লসাগু। এই ভগ্নাংশের যোগ যারা পারি না, একটু অপেক্ষা করতে হবে, ভগ্নাংশের ক্লাসে বিস্তারিত বলবো। তারপরও বলে দেই, এই 6 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, একদম ভেঙে ভেঙে বুঝাই। তো ভগ্নাংশের যোগের নিয়ম হচ্ছে হরের লসাগু বের করতে হয়। 2 আর 1 এর লসাগু 2। 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, উপর x এর সাথে গুণ করলে x। 1 দিয়ে 2 কে ভাগ করলে 2, 6 এর সাথে গুণ করলে 12। এবার আর গুণ করতে হবে, এটা নিচে কিছু নেই, মানে 1 আছে। তাহলে 1 এর সাথে এইটা গুণ, 2 এর সাথে এইটা গুণ, এটা গুণ করি আমরা, আর 1 এর সাথে গুণ করলে এটাই হবে। আপনি এইটা গুণ করে এই পাশে লিখতে পারেন, এটা গুণ করে এই পাশে লিখতে পারেন, আপনার ইচ্ছে, এখানে কোনো সমস্যা হবে না। এবার 2 দিয়ে গুণ, এই 2 এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে, মানে এটাকে বলা হয় বন্টন নিয়ম। বন্টন নিয়ম অনুযায়ী 2 এর সাথে বন্টন হবে, এর সাথে বন্টন হবে। 2 দিয়ে গুণে 4x, 21 দিয়ে গুণে 42, বাংলা ইংলিশ মিক্স হয়ে যাচ্ছে। 4x 42 x প্লাস 12। এই এক্সট্রা প্লাস আছে, তাহলে সাইড চেঞ্জ করলে মাইনাস হবে। এটা মাইনাস আছে, সাইড চেঞ্জ করলে প্লাস হবে। তাহলে 18, সংখ্যাটা হবে 18। এবার বলেন এই ম্যাথে কারো কোনো সমস্যা আছে কিনা? ভালো করে ঠান্ডা মাথায় দেখেন, 59-এ কারো কোনো সমস্যা আছে কিনা। একজন বলছেন সমানটা গুণ কেমনে হয়? কোথায় সমান গুণ করছি আমরা? কোথাও সমানকে গুণ বানাই না, একটু ভালো করে বোঝেন। আড়াআড়ি গুণ কাকে বলে? আড়াআড়ি গুণ, এটা বর্জ্য গুণ না, আড়াআড়ি গুণ। দেখেন ভালো করে বোঝেন। ধরেন এ বাই বি একটা ভগ্নাংশ,
সি বাই ডি আর একটা ভগ্নাংশ, মাঝখানে সমান চিহ্ন আছে, আর আর গুণ মানে এর সাথে এটা গুণ হয় আর এর সাথে এটা গুণ হয়, এটাকে বলা হয় আর আর গুণ। এটার বাংলা মিনিং কি? আর মানে কোনাকুনি গুণ বলতে পারেন, কোনায় কোনায় গুণ হয়। এটা ম্যাথের একটা বেসিক নিয়ম। এখনো যারা বোঝেন নাই আর একবার খেয়াল করবেন, ঠান্ডা মাথায় কথা খেয়াল করতে হবে, ক্লাসের সময় কোনো দিকে মনোযোগ দেওয়া যাবে না। ওকে, প্রথম থেকে একবার বুঝে আসি, প্রথম থেকে ম্যাথটাই করাই, বুঝে আসি বলতে ম্যাথই করাই, এটা অনেকে বুঝে নেয়, ম্যাথই করাই। একটু সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। প্রথমত সংখ্যা ধরছেন এক্স, এখানে তো কোনো প্রবলেম নাই, তাই না? একটা সংখ্যার অর্ধেক, একটা সংখ্যা যদি এক্স হয়, অর্ধেক মানে কি? 2 দ্বারা ভাগ, 6 যোগ করলেন, মানে প্রশ্নে আপনাকে যেভাবে বলছে আপনি সেইভাবে হাঁটবেন। একটা সংখ্যার অর্ধেক করতে বসে করছেন, 6 যোগ করতে বসে করছেন, একটা ফলাফল তো পাবেন, কত পাবেন জানি না, বাট পাবেন তো, উত্তর তো পাবেন। গেল সংখ্যার দ্বিগুণ, একটা সংখ্যা এক্স এর দ্বিগুণ মানে 2x, এখান থেকে 21 বিয়োগ করবেন, এখানে একটা ফলাফল পাবেন। এইখানে যে উত্তর পাবো এখানে একই উত্তর পাবো, তাহলে দুইটার জায়গা যদি সমান হয়, ধরেন আমার আছে 50,000 টাকা, আমার ভাইয়েরও 50,000 টাকা, তার মানে আমাদের মধ্যে টাকার পরিমাণ সমান, আমরা সমান বলতে পারি। এবারে এখানে তো ভগ্নাংশ যোগ করতেছি, এখন আর আর গুণটা যারা বোঝেন না, এনেছে কিচ্ছু নেই, মানে এক আছে, তাহলে একের সাথে এইটা গুণ, 2 এর সাথে এইটা গুণ, তাহলে 2 এর সাথে এটা গুণ করেন, আর এটা একের সাথে গুণ করেন। এবার এখানে হবে 4x 42। এবার বলতে হবে কি বোঝেন নাই, মানে এমন না যে কিচ্ছু বোঝেন নাই, অনেকে এমন প্রশ্ন করেন যে কিছুই বোঝেন নাই, মানে ব্যাপারটা হচ্ছে কিছু তো বুঝছেন, মানে আপনার স্পেসিফিক প্রশ্ন থাকতে হবে, ঠিক আছে? 18, এটা আর আর গুণ বর্জ্যগুণন অন্য জিনিস, বর্জ্যগুণন হচ্ছে সমীকরণ সমাধানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। মানে এই প্রশ্নে কি বোঝেন না এমন কিছু আছেন, মানে এটা বোঝেন নাই নাকি এটা বোঝেন নাই, মানে একটা ফিক্স তো পয়েন্ট আছে, আপনি সেটা বোঝেন নাই। ওকে, আমি নেক্সট কোশ্চেনে গেলাম। বলছে কি কোন সংখ্যার 3 এর 1 সাথে 6 যোগ করলে যোগফল 28 হয়, সংখ্যাটি কত? একজন বলছেন 42 কই থেকে আসলো? এই দুইটা এই সম্পূর্ণ রাশিটার সাথে গুণাকার আছে, 2 দ্বিগুণে 4x, আর 21 আর 2 গুণ করলে 42 হয়, ঠিক আছে? 42 কোথা থেকে আসে বুঝতে পারছেন? কোন সংখ্যার 3 এর 1 সাথে 6 যোগ করলে যোগফল 28 হয়, সংখ্যাটি কত? ধরে সংখ্যাটি x। এই কোন সংখ্যাটাকে x ধরছেন, তাহলে কোন সংখ্যা যদি x হয়, তাহলে কোন সংখ্যার 3 ভাগের 1 ভাগ মানে x এর 3 ভাগের 1 ভাগ, যাতে 6 যোগ করলে এই যোগফল হবে 28। একটা সংখ্যার 3 ভাগের 1 ভাগের সাথে 6 যোগ করলে 28 হবে, ওই এক্সটা উপরে গুণ আকারে আছে, এর মানে গুণ, এই সরি এই 6 পাশে বিয়োগ হবে, এবার আর গুণ করেন, এই 22 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে x এর সাথে 1 গুণ আর এর সাথে এটা গুণ, অ্যান্সার শেষ। একজন বলছেন থার্ড লাইনে, হ্যাঁ এই থার্ড লাইনে ডিরেক্ট ফরেক্স লিখতে পারলে তো ভালো, মানে এটা সরাসরি গুণ করে লেখাটাই ভালো, বাট আপনারা অনেকে বোঝেন না, তাই আমি ভেঙে ভেঙে মানে একদম ভেঙে ভেঙে করাচ্ছি। কোশ্চেন আছে কোনো? এবার আসি মজার প্রশ্নে। 61 নাম্বার, মানে মনোযোগ, সবার ফোকাস এখানে, সব মানে রুমে কি হচ্ছে না হচ্ছে, ফোন সব বাদ, মানে এখন এখানে ফোকাস করেন। অনলাইন ক্লাস যে যার বাসায় করেন, মানে রুমে ঢুকে দরজা বন্ধ করে ক্লাস শুরু করবেন, সে যে স্যারে ক্লাস করেন, যে ভাইয়ের ক্লাস করেন, কথা বুঝতে পারছি? মানে মনোযোগ ধরেন, আপনি ক্লাসের মধ্যে হঠাৎ কোনো একটা কাজ করতেছেন, মানে কোনো কেউ আপনাকে ডাকতেছে, আপনি চলে গেলেন, আমি একটা মাঝখানে ম্যাথ করাই ফেলছি, কারণ আপনি এসে যদি বলেন যে রিপিট করেন, তাহলে সেটা কি সম্ভব?
সম্ভব না। এটা এখনো হয়নি, মানে আমি বলতে চাচ্ছি কষ্ট হলেও, মানে কষ্ট হলেও যেটা করতে হবে 85টা ক্লাস করতে হবে। সপ্তাহে মাত্র 3 দিন ক্লাস করেন, 7 দিনের 3 দিন ক্লাস করেন। এই 3টা ঘন্টা যদি সময় না দিতে পারেন তাহলে তো ম্যাথ শেখা যাবে না। একজন 60 নম্বরটা বোঝেন না এখনো। একটা সংখ্যা ধরছি এক্স, এই কোন সংখ্যাটাকে এক্স ধরছি, মানে আমরা কাকে এক্স ধরি যেটা আমরা জানি না, অজানা। কোন সংখ্যার 3/1 মানে এক্স 3/1 এর সাথে 6 যোগ করলে 28 হবে। এবার জাস্ট ক্যালকুলেশন করছি। এবার এইটা যদি যারা কেউ না বুঝে থাকেন, এক্স এর মানে গুণ, এই এক্স আর 1 গুণ করলে উপরে এক্স হয়, নিচে 3 হয়। এবার তো ক্যালকুলেশন করছি। 61 নাম্বার তো আরো ঝামেলা, এটা বুঝতে আপনাদের অনেক সময় লাগবে, এই জন্য মনোযোগ দেন, 2-3 বার আমি বোঝাবো। কোন সংখ্যার সঙ্গে 7 যোগ করে যোগফলকে 5 দিয়ে গুণ করে গুণফলকে 9 দিয়ে ভাগ করে ভাগফল থেকে 3 বিয়োগ করলে 12 হয়, সংখ্যাটি কত? ওরে আল্লাহ গো, কই যাবো? এই অনুষ্ঠানে এই ম্যাথ করানোর আগে আমি সময় দিছি না, আপনাদের স্পেস দিছি না? তাহলে তখন প্রশ্ন কেন করেন না? মানে এইভাবে হলে কিন্তু এলোমেলো হয়ে যায়, ফলো থাকবে না। আবারও বলছি, আমার রিপিট করতে সমস্যা নাই, একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে আপনাকে, আর ক্লাস রেকর্ড থাকে, এটা মাথায় রাখবেন। আমার কিন্তু ম্যাথ করানোর ক্ষেত্রে যথেষ্ট ধৈর্যটা আপনারা ক্লাস দেখলে বুঝতে পারবেন, কিন্তু তারপরেও একটা লিমিটেশন আছে, কিন্তু সিকোয়েন্স না থাকলে কিন্তু ব্রেক হয়ে যায়। যাই হোক, আমি এটা আরেকবার বোঝাই, এটা কোনো সমস্যা না বোঝাইতে আমার, আমি আরেকবার বোঝাই। দাঁড়ান, এই জিনিসটাকে বোঝেন, এটা অনেকে বোঝেন না। মেন কথা হলো এখনো ভগ্নাংশ পড়াই নেই, মানে এটা একটা ক্লাস ভিত্তিক হলে বসলাম না, 20-22টা ক্লাস করার পর বেসিক ক্লিয়ার হবে। এই যোগ, ভগ্নাংশের যোগ, এগুলো 3-4 আমরা শিখছি, তাই না? এই 6-এর নিচে কিচ্ছু নেই, মানে 1 আছে। 2 আর 1-এর লসাগু হয়, মানে ভগ্নাংশের যোগের নিয়ম হচ্ছে হরের লসাগু। 2 আর 1-এর লসাগু কত? 2। এটাতে এটাকে ভাগ করতে হয়, মানে হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়। 2কে 2 দ্বারা ভাগ করলে 1 থাকে, তাহলে উপরে কত হয়? 2কে 2 দ্বারা ভাগ করলে 1 থাকে, সেই ভাগফলটা উপরে এক্স এর সাথে গুণ করতে হয়, তার মানে এক্স। 1 দিয়ে 2কে ভাগ করেন, 2, এই ভাগফল লবের সাথে গুণ, 6 গুণে 12। এবার এই টেপটা আমাকে করে দিতেন, তারপর আবার কোশ্চেন করেন। সংখ্যাটাকে আপনি জানেন না, ধরে সংখ্যাটি যাই হোক, কেউ ভালো বুঝবে, কেউ কম বুঝবে, এটা নিয়ে কারো কোনো কথা বলা দরকার নাই। কেউ একবারে বুঝবে, কেউ 5 বার বুঝবে না, এটাই স্বাভাবিক। সবার মেধা বা সবার ক্যাপাসিটি সমান না, বিরক্ত হওয়া যাবে না কোনো কিছুতে। সংখ্যাটা তো এক্স ধরছেন, এই সংখ্যা এক্স কে নিয়ে আপনি সমীকরণ বানাইবেন। কোন সংখ্যাটা কোন সংখ্যার সঙ্গে 7 যোগ করতে হচ্ছে, কোন সংখ্যা যদি এক্স এর সাথে 7 যোগ করলেন, এটা কি আপনার যোগফল? কত আসবে আপনি জানেন না, বাট যোগফল, এই ব্র্যাকেট যখন দিচ্ছেন যোগফল হয়ে গেছে। এই যোগফলকে 5 গুণ করতে বলছে, যোগফলের সাথে 5 গুণ করলেন, এটা হলো সম্পূর্ণটা গুণফল। এই গুণফলটাকে 9 দিয়ে ভাগ করতে বলছে, এইটা একটা ভাগফল। এই ভাগফল থেকে 3 বিয়োগ করলে এই বিয়োগফলটা 12 হবে। আরেকবার এটা বুঝাই। সংখ্যাটা এক্স, তাহলে কোন সংখ্যার সঙ্গে 7 যোগ করতে বলছে, এটা যোগফল। একে 5 দিয়ে গুণ করতে বলছে, এটা গুণফল। এই সম্পূর্ণ গুণফলটাকে 9 দিয়ে ভাগ করতে বলছে, এটা হলো ভাগফল। এই সম্পূর্ণটা ভাগফল। এই ভাগফল থেকে 3 বিয়োগ করলে 12 হয়। বুঝতে পারছি? আরেকবার খেয়াল করেন লাইনটা, এই লাইন বুঝলে আর কিছু না বোঝার মতো থাকবে না এখানে। একটা সংখ্যা এক্স, 7 যোগ করলাম এই যোগফল, 5 দিয়ে গুণ করলাম গুণফল, এই গুণফলকে 9 দিয়ে ভাগ করলাম ভাগফল, এখান থেকে 3 বিয়োগ করলে 12 হবে। কাহিনী শেষ। এবারও যদি কেউ না বোঝেন, কোনটা বোঝেন নাই ঠিক করেন। 5x মানে এই 5 দিয়ে এক্স গুণ করলে 5x, 5 7 35, এই 3 বিয়োগ আছে, এই পাশে যোগ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 12 আর 3 15 নাকি? এবার এই 15 নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1-এর সাথে এইটা গুণ, 15-এর সাথে এইটা গুণ, 5x প্লাস 35, 1-এর সাথে গুণ করলে এটাই হবে। আর 9-15 135, তাহলে 5x সমান 135, এই 35 বিয়োগ হবে, তাহলে 5x সমান হচ্ছে 100, x সমান হচ্ছে 100 ভাগ 5, তার মানে 20, অর্থাৎ সংখ্যাটা হচ্ছে 20। এখন যারা বোঝেন নাই নির্দ্বিধায় কোশ্চেন করবেন, কে কি মনে করলো না করলো এটা দরকার নেই আপনার ভাবার, আপনি কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নাই।
61 নম্বরের আপনি আসলে কোন লাইন বোঝেন না আমাকে বলতে পারেন। আমাদের অল্প কিছু ম্যাথ বাকি আছে। কোশ্চেন আছে, এটা প্রাইমারিতে আসছিল, প্রাইমারি কোশ্চেন। আমাদের আর অল্প কিছু ম্যাথ বাকি আছে, শেষ করে দিব। কোন সংখ্যার 3/4 1/5 মান 60 সংখ্যাটি কত? 3/4 মানে কি 4/3 ভাগ, 1/5 মানে কি 5/1 ভাগ। তাহলে সংখ্যাটা আমরা এক্স ধরলাম। একটা সংখ্যা 3/4 মানে 4/3 ভাগ, তাহলে এক্স এর 4/3 ভাগ এর 5/1 ভাগ, এটার মান হবে 60। আরেকবার, একটা সংখ্যা ধরছি এক্স, তাহলে কোনো সংখ্যার 4/3 ভাগ মানে এক্স এর 4/3 ভাগ এর 5/1 ভাগ সমান হবে 60। তাহলে এক্স এর মানে গুণ, এর মানে গুণ, উপরে 3 আর 1 আর এক্স গুণ করলে 3x, 4×5 = 20। তাহলে 3x সমান হচ্ছে 60 গুণন 20। তাহলে x সমান হবে 60 গুণন 20, 3 ভাগ হবে 400, 20 আর 20 গুণ করলে 400 হচ্ছে আনসার। বুঝতে পারছি? এই যে আরেকবার দেখেন, উপরে হয় 3x, নিচে হয় 4×5 = 20। আর আর গুণ করেন, এক পাশে 3x, এক পাশে 20 গুণন 60। 3 দিয়ে 60কে ভাগ করলে 20, 20 আর 20 গুণ করলে 400। ঠিক আছে, 62 নম্বর শেষ। একটা বাস্তব সংখ্যা নির্ণয় করো, এটা খেয়াল করবেন, যেন সংখ্যাটির বিপরীত সংখ্যা থেকে ওই সংখ্যা বিয়োগ করলে সংখ্যাটির 3 গুণ হয়। তো বিপরীত সংখ্যা আবার কি, এটা বোঝা লাগবে। ধরেন এক্স, হ্যাঁ, এক্স এর বিপরীত হলো 1/x। কিভাবে আসে? এক্স এর নিচে কিছু নেই মানে 1 আছে, এটাকে বিপরীত করলে উল্টাইলে হয় 1/x। যেমন আমি বললাম 5, 5 এর বিপরীত কত বলেন তো? 5 এর বিপরীত কত? 5 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 5 এর বিপরীত হলো 1/5। যদি এ বলি, এর বিপরীত কত? 1/a। ঠিক আছে, তাহলে একটা বাস্তব সংখ্যা ধরতে বলছে বা বের করতে বলছে, আমি ধরি সংখ্যাটি এক্স। একটা সংখ্যা যদি এক্স হয়, এর বিপরীত সংখ্যা কত? বিপরীত সংখ্যা 1/x। একটা সংখ্যা যদি এক্স হয়, এর বিপরীত সংখ্যা হলো 1/x। এবার প্রশ্নে বলছে কি, সংখ্যাটির বিপরীত সংখ্যা থেকে ওই সংখ্যা বিয়োগ করলে, মানে বিপরীত সংখ্যা থেকে আমরা যদি মেইন সংখ্যাটা বিয়োগ করি, তাহলে এই বিয়োগফল হবে সংখ্যাটার 3 গুণ, মানে এক্স এর 3 গুণ। আরেকবার বলতেছি, বিপরীত সংখ্যা থেকে সংখ্যাটি বিয়োগ করলে এটা হবে সংখ্যাটার 3 গুণ। আরেকবার, বিপরীত সংখ্যা থেকে সংখ্যাটা বিয়োগ করলে বিয়োগফল হবে সংখ্যাটার 3 গুণ। এবার এই এক্স এই পাশে যোগ হয়ে যাবে 4x। এবার আর গুণ করলে এক পাশে আসবে, এবার আর গুণ করলে 4x², এক পাশে আসবে 1, তাই না? বুঝতে পারছি? তাহলে x² সমান হবে এই 4 ভাগ হয়ে যাবে, অতএব x সমান হবে এই স্কোয়ারটা এই পাশে রুট হয়ে যাবে। একের রুট করলে 1 হয়, 4 রুট করলে 2 হয়, তাহলে হাফ হচ্ছে অ্যান্সার। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু শীটে অ্যান্সার নেই, এটা নোট করে নিতে হবে। সবসাথে ভালো হয়তো সবগুলো অ্যান্সার যদি কেটে শীট পাঠাই যেতাম, তাহলে আপনাদের শিক্ষা হইতো। মানে শিক্ষা বলতে বলতে কি বলতে যাচ্ছে বুঝছেন, মানে ভালো প্র্যাকটিস হইতো। ওই শীট পাইয়া ম্যাক্সিমাম স্টুডেন্টরা গোল্লায় চলে যাবে। তারা মনে করবে শীট দেখে দেখে হ্যাঁ বুঝে গেছে, পরীক্ষা হলে যায়, মানে পরীক্ষা হলে গিয়ে ম্যাথ ঠিকই কমন পাবে কিন্তু অ্যান্সার করতে পারবে না। এমন কোনো ব্যক্তি যদি থাকে, সে শীটটা তো আছেই, সে যদি সবগুলো ম্যাথ হাতে নিজে একবার লেখে,
নিজে নোট করে তার জন্য সবচেয়ে ভালো হবে। কিন্তু ওই যারা শিট পাইয়া ভুলে যাবে, ক্লাস করবে না, বা চোখে যারা দেখে, মানে ম্যাথ জিনিসটা কি, আপনি ধরেন বাংলা জিকে এগুলা চোখে দেখতে পারেন, যে বাংলাদেশের প্রথম আদমশুমারি কত হয়েছে 1974 সালে, এগুলো মুখস্থ করতে পারেন। কিন্তু ম্যাথ কিন্তু মুখস্থ বলেন আর চোখে দেখায় কাজ হবে না, এইটা খাতায় আপনার করা লাগবে। এখন শিটে আসে বিধে আপনি যে করবেন না ব্যাপারটা তা না, সম্পূর্ণ খাতায় করা লাগবে। এটা আরেকবার বোঝেন, বিপরীত সংখ্যা থেকে সংখ্যাটা বিয়োগ করলে সংখ্যাটা 3 গুণ হয়, এই পাশে যোগ হয়ে গেল। আর গুণ করলে এক পাশে 4x স্কোয়ার, 4x আর x গুণ করলে 4 এর জায়গায় 4 থাকলো, x আর x গুণ করলে x স্কোয়ার, এই 4টা ভাগ হয়ে গেল। এখন আমাদের তো সংখ্যা বের করতে হবে, শুধু সংখ্যা, বাস্তব সংখ্যা। তাহলে x স্কোয়ার রাখা যাবে না, একটা স্কোয়ার এই পাশে গেলে রুট হয়ে যায়। তাহলে এই 1/4 এর উপর রুট করলে এই রুটটা 1 এর উপর আছে, 4 এর উপর আছে, 1 এর রুট করলে হয় 1, 4 এর রুট করলে হয় 2। এখন বলেন বুঝছেন কিনা? ম্যাথ কমন পড়ার বিষয় না, তারপর অনেক জায়গায় কমন হবে। ম্যাথ কমন পড়তে হবে কেন? নিয়মের মধ্যে থেকে আসবে। আর অনেক ব্যক্তি এখানে আছে, তারা কোর্সের শুরুতে এটা ভাবে যে এই শীট করলে শেষ হবে কিনা। তাকে আমি চ্যালেঞ্জ করবো, আপনি এই শীট আগে শেষ করেন। লাস্ট লাইনটা যারা বুঝি নাই, এ স্কোয়ারটা এই পাশে রুট হইল, এই যে ব্যাপারটা এরকম, আপনি একটু ভেঙে দেখেন। ধরেন এরকম আছে, হ্যাঁ, এই স্কোয়ার মানে পাওয়ার 2 ওই পাশে গেলে রুট হয়। এটা এর বিষয়ে আরো আলোচনা আছে, এগুলো বীজগণিতে গেলে আরো ভালো বুঝবেন আস্তে আস্তে, এক ক্লাসে তো আর সব বোঝানো সম্ভব না। তো এই রুটটা 1 এর উপরও আছে, 4 এর উপরও আছে। তাহলে 1 এর রুট করলে 1 হয়, 4 এর রুট করলে 2 হয়। এই 64 নাম্বার অঙ্কটা একটু সহজ আবার জটিল, মানে এটা বুঝতে অসুবিধা হইতে পারে। এটা বীজগণিতের একটু ব্যাপার স্যাপার আছে, তারপর যতটুকু সম্ভব বুঝাই দিচ্ছি। এখানে কিছুটা ধারণা নিয়ে রাখেন, বীজগণিত করার পর আরো ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছি? একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, একটা স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যা 9 গুণের সমান হয়। তা আমার প্রথম কথা হচ্ছে, স্বাভাবিক সংখ্যা কি? যারা পূর্ণ ধনাত্মক, অর্থাৎ এরকম করে 1, 2, 3, 4, 5, 6 স্বাভাবিক সংখ্যা 1 করে করে বাড়ে, তাই না? তাহলে এখানে দুইটা স্বাভাবিক সংখ্যা বলছি, একটা স্বাভাবিক সংখ্যা আর পরবর্তী স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রথমে ধরি সংখ্যাটি x। একটা সংখ্যা যদি x হয়, এর পরবর্তী স্বাভাবিক সংখ্যা কত? স্বাভাবিক সংখ্যা 1 বাড়বে x প্লাস 1। একটা সংখ্যা যদি x হয়, পরবর্তী স্বাভাবিক সংখ্যা x প্লাস 1। এখানে তো কোনো ঝামেলা নাই। এখন প্রশ্নে বলছে কি, একটা স্বাভাবিক সংখ্যার বর্গ, একটা স্বাভাবিক সংখ্যা x, এর বর্গ মানে পাওয়ার 2। একটা স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে, মানে ওই সংখ্যাটা যোগ করলে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যা হইল গিয়ে x প্লাস 1 এর 9 গুণের সমান। এই লাইনটা বুঝলেই ম্যাথ শেষ। আর একবার, এটা হলো স্বাভাবিক সংখ্যা, এটা হলো পরবর্তী স্বাভাবিক সংখ্যা। তাহলে সংখ্যাটির বর্গের সাথে সংখ্যাটা যোগ করলে এটা হবে পরবর্তী স্বাভাবিক সংখ্যার 9 গুণের সমান। একটা সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যা 9 গুণের সমান। এবার ক্যালকুলেশন করে ফেলবে, এবার একটু বীজগণিত চলে আসবে, মিডল টার্ম চলে আসবে। এবার না বুঝতে পারেন, যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করতেছি। 9 গুণ করলে 9x আর 9, এই 9x এই পাশে বিয়োগ হবে, এই 9 এই পাশে বিয়োগ হবে। 9টা থেকে একটা বিয়োগ করলে 8টা থাকবে। এখানে বীজগণিতের ব্যাপার স্যাপার আছে, দুই একটা বিষয় না বুঝতে পারেন আমি বলে নিচ্ছি আগেও, এটা বীজগণিত করার সময় আরো ক্লিয়ার হবে। এখন এরপর মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম অনেকে পারেন, আবার পারেন না। যারা পারেন না টেনশনের কারণ নাই, মিডল টার্মের একটাই ক্লাস শুধু মিডল টার্মের আছে উৎপাদকের ক্ষেত্রে। মিডল টার্মের নিয়মটা হচ্ছে এক্স স্কোয়ারের আগে কিছু নেই, মানে একটা 1 আছে, এই এক্স স্কোয়ারের সহগ আর শেষ সংখ্যা গুণ করতে হয় 9কে এমনভাবে ভাঙাইতে হয় যেন যোগ বিয়োগ করে এটা হয়। 9কে আমরা ভাঙাইতে পারি 9 আক্ষে 9, লেখা যায় এরকম, মানে দেখেন 8x কে ভাঙাই লেখা যায় -9x প্লাস x। এটা একটু বুঝিয়ে বলি, -9x প্লাস x এর মানে হলো -8x। তাহলে -8x এর পরিবর্তে এই জিনিসটা লেখা যায়। আমরা -8x এর পরিবর্তে এই জিনিসটা লিখছি। x কমন নিতে পারি, এখানে দুইটা x আছে, একটা কমন দিলে একটা থাকবে, এখানে x কমন দিলে 9 থাকবে। এই দুটোর মধ্যে কিছু কমন নাই, মানে 1 কমন আছে, তাহলে এটাই থাকবে। যাদের মধ্যে কোনো কিছু নাই, মানে যাদের কেউ নাই, তার মধ্যে 1 আছে, এদের মধ্যে 1 কমন দিলে x এর -9 থাকবে। এটা আবার কমন যায়, এটা কমন গেলে এখানে একটা x থাকবে, এখানে +1 থাকবে। এখন
এই দুইটা উৎপাদকের গুণফল 0, এর মানে হলো এটা সমান একবার 0 লেখা যায়, আবার এটা সমান একবার 0 লেখা যায়। এখানে x এর মান আসবে 9, এখানে x এর মান আসবে -1। আমাদের অ্যান্সার দুইটা আসছে, বাট আমরা জানি স্বাভাবিক সংখ্যা সব সময় ধনাত্মক হয়, তাহলে এটা গ্রহণযোগ্য নয়, এটা হবে গ্রহণযোগ্য। 9 হচ্ছে অ্যান্সার। তো এই মাঝখানে 2-3 লাইন যারা বোঝেন না, এটা বীজগণিতে না যাওয়া পর্যন্ত বোঝানো সম্ভব না, কারণ ক্লাস নিতে হবে, এটা আলাদা। বলতে পারেন তাহলে এই ক্লাসে কেন করাচ্ছেন, কারণ এটা সংখ্যার মধ্যে পরে বিদায় করাচ্ছি। হ্যাঁ, আর একবার বুঝাই আসি, এই পর্যন্ত সবাই বুঝছেন, এই লাইন থেকে অনেকে বোঝেন নাই, মিডল টার্ম করছি এখানে। এই 9কে ভাঙাইছি 9 1 9, মানে 9কে ভাঙাই দুইটা সংখ্যা বানাইছি, যোগ বিয়োগ করার পর এটা বানাইছি। এখান থেকে x কমন নিছি, এখান থেকে x কমন নিলে একটা x থাকবে, এখানে 9 থাকবে, এখানে অন কমন যায়, এটাই থাকবে। এই দুটো কমন গেলে এখানে একটা x থাকে, এখানে +1 থাকে। এই দুটোর গুণফল 0, মানে এটা সমান 0 লেখা যাবে, এটা সমান 0 লেখা যাবে। x এর মান আসলো 9, x এর মান আসলো -1। এটা কেন আমরা নিব না, এটা হচ্ছে, এটা কেন নিব না বলেন, এটা মাইনাস, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার কথা বলছে, স্বাভাবিক সংখ্যা জীবনও মাইনাস হয় না। বলছেন এই অঙ্কটা এমসিকিউতে আসলে কিভাবে করবেন, এমসিকিউতে আসলে এভাবেই করবেন। আপনি যখন এমসিকিউ করবেন, আপনি কি এরকম করে সব লিখবেন? আপনি কয় লাইন করবেন আমি বুঝাই দিই। 1 2 3 4 5 6 6-7 লাইন করবেন। সব ম্যাথের শর্টকাট হয় না, সব ম্যাথ ছোটও হয় না, ঠিক আছে? মানে আপনি যদি চিন্তা করেন যে সব শর্টকাটে করতে পারবেন, এমসিকিউ স্টাইলে করতে পারবেন, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। কখনোই সকল ম্যাথের শর্টকাট হয় না, যেগুলোর হয় সেগুলো আমি দেখাবো পরীক্ষার হলে। আপনি তো নিজে যখন অনেক বেশি ম্যাথের মানে প্র্যাকটিস করতে করতে ভালো হয়ে যাবেন, আপনি এই লাইন থেকে সরাসরি এই লাইন চলে আসবেন, এই লাইন থেকে সরাসরি এই লাইন চলে যাবেন। আপনি 5 লাইনে এই ম্যাথটা করতে পারেন। এখন যদি একটা ম্যাথ 5 লাইনে না করতে চান, তাহলে সেটা হবে না। একটা নিবন্ধন পরীক্ষা আসছিল, নিবন্ধনের কলেজ পর্যায়ের যে পরীক্ষা, একটু অ্যাডভান্স ম্যাথ আসে, প্রাইমারিতে আসতে পারে, বিসিএস আসতে পারে, এটিওতে আসতে পারে। তো আজকে আর করাবো না, আগামী ক্লাসে বাকিটা করাবো, আরো 2টা ক্লাস লাগবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে। এখন কার কি কথা আছে, কার কি সমস্যা, কার কি কোশ্চেন বলতে পারেন, বুঝলে? আজকে এই পর্যন্তই। পরীক্ষার জন্য কোনো শিট দেয় না, ওটা কোশ্চেনে রাফ করতে হয়। আপনি ম্যাথ করতে করতে আপনাকে এমন লেভেলে যেতে হবে যেটা চোখে মানে মাথাটাকে ডিসপ্লে বানাইতে হবে। ঠিক আছে, ভালো থাকেন, পরবর্তী ক্লাসে দেখা হবে।